হে আল্লাহ, কোন পাপের কারণে আমার কপালে দিনটা লিখছিল? যে আপুটা ভার্সিটিতে বাঘের মতো ডরাইতাম, সে আপুটা আজ আমার বউ। এর চেয়ে তো 2020 সালে করোনা ভাইরাসে মরে গেলেও ভালো ছিল। এখন রাত প্রায় 11টা। বিছানায় রজনীগন্ধার গোলাপের তীব্র সুবাসে ঘরটা ভরে আছে, কিন্তু খাটের ওপর ছড়ানো গোলাপ ফুলের পাপড়িগুলো যেন একটু পরপর আমাকে আঘাত করার জন্য আমার দিকে চেয়ে আছে মনে হচ্ছে। ঠিক তখনই ঘরের দরজাটা প্রায় কোনো শব্দ ছাড়াই খুলে গেল। রাফি চমকিয়ে দরজার দিকে তাকালো। লাল টুকটুকে বেনারসি, সর্বাঙ্গী সোনার গহনা, মুখে একরাশ মিষ্টি কিন্তু রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মারিয়া। সে ভেতরে ঢুকে নিঃশব্দে দরজার ছিটকিনাটা তুলে দিল। ছিটকিনের খট শব্দটা আমার কানে যেন পারমাণবিক বোমার মতো শোনালো। উফাল্লো, বাঁচো আমারে। বড় আপু ধীর ভাই আমার দিকে এগিয়ে আসলো। কি ব্যাপার রাফি, তুমি এখানে বসে কি করছো? নতুন বউকে বাইরে একা রেখে ঘরে বসে থাকাটা কোনো ভদ্রতা নয়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপু, সিরিয়াসলি আজকেও আপু? আমি তোমার আপু লাগি? না মানে অভ্যাস তো, তাই। মারিয়া রাফির খুব কাছে এসে তার শার্টের কলারটা ঠিক করে দেওয়ার ভান করে বলে, অভ্যাস তো বদলাতেই হবে জুনিয়র। ভার্সিটিতে না হয় আমি তোমার সিনিয়র আপু ছিলাম, কিন্তু এই ঘরে তো আমি তোমার সিনিয়র বউ, তাই না? জি। আর বউকে তো আপু ডাকতে হয় না, ডাকতে হয় মারিয়া বলে, অথবা এর চেয়েও মিষ্টি কিছু নামে। সেটা অবশ্যই আমি তোমায় পরে শিখিয়ে দিব। আচ্ছা। বিয়েতে তোমাকে আজকে শেরওয়ানিতে দারুণ লেগেছিল, আর এখন শেরওয়ানি খুলে এই শার্ট পরেছো, এতেও অনেক সুন্দর লাগছে। ভার্সিটিতে তো সারাক্ষণ ওই টি শার্ট আর জিন্স পরেই ঘুরতে, আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম আমার এই লাজুক জুনিয়রটা দেখতে এত হ্যান্ডসাম। ধন্যবাদ। যাই হোক, মূল কথায় আসি, তুমি সোফায় বসে কি করছিলে? নতুন বিল্ডিং এর ডিজাইন নিয়ে ভাবছিলে নাকি? নাকি ভাবছিলে কিভাবে এই বড় আপুর হাত থেকে পালানো যায়? অবশ্য আর্কিটেক্টদের বুদ্ধি অনেক। না না, আমি তো আমি তো এমনি বসেছিলাম। হয়েছে, আর অভিনয় করতে হবে না। শোনো মিস্টার আর্কিটেক্ট, আজকে রাতের একমাত্র প্রজেক্ট কিন্তু আমি, আর এই প্রজেক্টে কোনো ভুলভাল ডিজাইন করা একদমই চলবে না। মানে? মানে পরে বোঝাচ্ছি, এখন চলো খাটে গিয়ে বসো। কত বছর ধরে যে তোমার জন্য অপেক্ষা করেছি জানো? ছোটবেলা থেকেই তুমি কতটা লাজুক ছিলে, আর যখন ফার্স্ট ইয়ারে তোমায় প্রথম দেখেছিলাম, একটা লাজুক ভীতু ছেলে ছিলে তুমি। শুধু মাঝে মাঝে 4টা বছর তোমার থেকে দূরে ছিলাম আমি পড়াশোনার চাপে। তুমি তো সেই আগের মতোই ছিলে, যে মেয়েদের দেখলেই চোখ নামিয়ে ফেলতে। সেদিনই ঠিক করেছিলাম, এই ছেলেকেই চাই আমার। ছোটবেলায়ও চাইতাম, কিন্তু সেরকম ভাবে ভাবিনি। কিন্তু আমি তো কোনোদিনও কিছু। তুমি বলবে তোমার তো সেই সাহসই নেই। আরে আমি তো কত চেষ্টা করেছি তোমার সাথে কথা বলার, নোটস দেওয়ার নাম করে, র্যাগিং থেকে বাঁচানোর নাম করে, কিন্তু তুমি তো আমাকে দেখলেই দৌড়ে পালাতে। তো শেষে তো বাধ্য হয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে হলো বাড়িতে। তার মানে এই বিয়েটা তোমার প্ল্যান ছিল? প্ল্যান না তো কি, মাস্টার প্ল্যান। তোমাকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি জানো তুমি? আর আজ যখন তোমাকে পেয়েছি, তখন কি এত সহজে ছেড়ে দেবো ভাবছো? মারিয়া রাফির আরও কাছে ঘেঁষে এলো। ছোটবেলায় তো তুমি আমার জন্য কত মাটির ঘর খেলনা বানিয়ে দিতে, মনে আছে? হুম। আজ রাতে আমার জন্য একটা নতুন খেলনা তৈরি করতে পারবে না? নতুন খেলা? হ্যাঁ, ভালোবাসার খেলনা। এই কথা বলে মারিয়া আর কোনো সুযোগ দিল না। সে রাফির উপর ঝুঁকে পড়ল। তার খোলা চুলের সুগন্ধ, তার নিঃশ্বাসের উষ্ণতা, সব কিছু মিলে রাফির মাথা ঘুরিয়ে দিচ্ছিল। মারিয়া রাফির শার্টের বোতাম খুলতে খুলতে বলে, এটা এটা তো র্যাকিং এর চেয়েও ভয়ঙ্কর। ভয়ঙ্কর? আচ্ছা, তাহলে তো তোমাকে আজ রাতে ভয়ঙ্কর ভালোবাসাই বাসতে হবে। মারিয়া তার দুষ্টুমি ভরা স্পর্শ আর আগ্রাসী ভালোবাসায় রাফিকে দিশেহারা করে তুলল। সে রাফির প্রতিটি লাজুক বাধা, প্রতিটি দ্বিধাকে তার ভালোবাসার উত্তাপ্তি গলিয়ে দিচ্ছিল। মারিয়া প্লিজ প্লিজ, আমি কোনো কথা নয়, তুমি আমার ছাত্র তাই না? আজ আমি তোমার শিক্ষিকা, আর আজ রাতের লেসন হলো কিভাবে ভালোবাসতে হয়। মনোযোগ দিয়ে শিখবে কিন্তু, কারণ কাল সকালে আমি তোমার পরীক্ষা নেব। আর আর যদি ফেল করি? মারিয়া রাফির কানের কাছে মুখ নিয়ে এসে তার কানের লতিতে আলতো করে চুমু খেয়ে ফিস ফিস করে বলে, ফেল করলে তোমার সারা রাত ধরে আবার পরীক্ষা প্রথম থেকে শিখতে হবে। যতক্ষণ না তুমি পাশ করছো, ততক্ষণ এই ক্লাস শেষ হবে না। আর পাস করলে? মারিয়া তার ঘাড়ি মুখ ডুবিয়ে গভীর কণ্ঠে বলে, পাশ করলে এমন পুরস্কার পাবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি।
এমন এক পৃথিবী দেখবে যেখানে শুধু তুমি আর আমি, আর কোনো নিয়ম থাকবে না। আমি আমি পাস করতে চাই। মারিয়া তার ঠোঁট থেকে মাত্র 1 ইঞ্চি দূরে মুখ এনে বলে, তাহলে তো তোমাকে খুব ভালো ছাত্র হতে হবে। আমার প্রতিটা স্পর্শের উত্তর দিতে হবে, আমার প্রতিটা নিঃশ্বাসের কারণ খুঁজে বের করতে হবে। পারবে না আমার ভালো ছাত্র? পারবো। মারিয়া এবার তার শার্টটা পুরোপুরি খুলে দিয়ে তার বুকের ওপর আলতো করে আঙ্গুল বুলিয়ে বলে, তাহলে তোমার প্রথম পরীক্ষা আমাকে দেখাও। তোমার ভেতরে কতটা আগুন লুকিয়ে আছে আমায় দেখাও। তুমি আমাকে কতটা চাও সেটাও দেখাও। আমি আমি তোমাকে বলো রাফি, বলো তুমি আমাকে চাও, বলো তুমি আমার হতে চাও। আমি আমি তোমাকে চাই মারিয়া, শুধু আজকের রাতের জন্য নয়, সারা জীবনের জন্য। রাফির এই অপ্রত্যাশিত এবং শক্তিশালী স্বীকারোক্তিতে মারিয়ার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে যা চেয়েছিল তাই পেয়েছে। তাই লাজুক ছাত্রটি অবশেষেই তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর আর কোনো কথা হলো না, শুধু দুটো শরীর, দুটো আত্মা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে নিল। মারিয়ার আগ্রাসী ভালোবাসা আর রাফির সত্য খুঁজে পাওয়া আত্মবিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। তাদের বাসর আড্ডা হয়ে উঠল ভালোবাসার এক উত্তত এবং অবিস্মরণীয় পাঠশালা। ছোট্ট করে পরিচয় পর্ব। দর্শক, এই হলো আপনাদের নায়ক, না মানে আমার জামাই রাফি। আর্কিটেকচার ডিপার্টমেন্টে সদ্য গ্রাজুয়েট হওয়া এক লাজুক, শান্ত আর কিছুটা ঘরকুড়ে ছেলে, যার পৃথিবীটা এতদিন সীমাবদ্ধ ছিল স্কেল, পেন্সিল আর অটোক্যাডের জটিল ডিজাইনের মধ্যে। কিন্তু আজ থেকে পুরোপুরি আমার মনের খাঁচায় তাকে বন্দি করে নিলাম। আর ইনি হলেন আমাদের গ্রামের ও ভার্সিটির বড় আপু মারিয়া, আমার থেকে 5 বছরের বড়। সে আবার আমার দুঃসম্পর্কে চাচতে বোন এবং ছোটবেলায় খেলার সাথে। সে প্রাইভেট কোম্পানিতে উঁচু পদে চাকরি করে। আমাদের দুজনের বাড়ি পাশাপাশি, একই মহল্লায়। ছোটবেলায় রাফি ছিল আমার সবচেয়ে প্রিয় খেলনা। আমি রাফিকে দিয়ে মাটির ঘর বানাতাম, তাকে জামাই সাজাতাম আর নিজে বউ সেজে তার উপর হুকুম চালাতাম। বড় হওয়ার সাথে সাথে রাফি যখন নিজের শান্ত জগৎ কাটিয়ে গুটিয়ে গেছে, তখনও আমার চোখে রাফি ছিল আমার সেই ছোটবেলার জামাই, আমার একান্ত নিজের সম্পত্তি। আর তাই ভার্সিটির এক মেয়ের সাথে আমাকে হাসতে দেখে তার সে পুরনো অধিকার বোধ জেগে ওঠে। আর সে অধিকার বোধ থেকে এক তুল কালাম কাণ্ড ঘটিয়ে সে আজ তার ছোটবেলার খেলার সাথীকে চিরদিনের জন্য জীবনের সাথে বানিয়ে নিয়েছে। আর আজ পরিবারের সম্মতিতে ভালোবাসার সেই জালি সে তার জুনিয়র শিকারকে চিরদিনের জন্য নিজের জুনিয়র স্বামী হিসেবে বেঁধে ফেলল। শুরু হলো ভার্সিটির বড় আপু আর এক লাজুক ছাত্রের দুষ্টুমি ভরা এক নতুন দাম্পত্য জীবনের গল্প। তাহলে চলুন শুরু করি। পরের দিন ভোরের নরম আলো এসে পড়েছে রাফির চোখে। ঘুমের মধ্যেই সে অনুভব করছিল কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফি আস্তে করে চোখ খুলল। চোখ খুলেই সে দেখল মারিয়া তার পাশে শুয়ে, গালের নিচে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। শুভ সকাল। সুপ্রভাত। বাহ, আমার জুনিয়রটা তো দেখি ভালোই বাংলা শিখেছে। গুড মর্নিং জুনিয়র। জুনিয়র ডাকটা শুনেই রাফির রাতের সব ঘটনা মনে পড়ে গেল। তার কান দুটো মুহূর্তে গরম হয়ে উঠল। তুমি তুমি কখন উঠেছ? অনেকক্ষণ। আমি তো তোমার ঘুমন্ত চেহারা আর্কিটেকচার করছিলাম। বেশ ইন্টারেস্টিং ডিজাইন বলতে হয়। তবে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। মানে? মারিয়া রাফির আরও কাছে ঘেঁষে এসে ফিস ফিস করেই বলে, মানে তোমার গত রাতের পারফরমেন্সে আমি মোটামুটি খুশি। মারিয়ার এই নির্লজ্জ মন্তব্যে রাফি লজ্জায় কম্বলের নিচে মুখ ঢাকার চেষ্টা করল। আরে আরে, লজ্জা কেন পাচ্ছ? আমি তো তোমার সিনিয়র, তোমার পারফরমেন্সে ফিডব্যাক দেওয়া তো আমার দায়িত্ব। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নেই। এখনো অনেক সেমিস্টার বাকি আছে, ধীরে ধীরে সব ইমপ্রুভ হয়ে যাবে। আমি তো আছি তোমায় ট্রেনিং দেওয়ার জন্য। আমার জীবনটা শেষ। কি বলে শুনতে পেলাম না? না, কিছু না। আমি আমি ওয়াশরুমে যাব। 1 মিনিট। ওয়াশরুমে যাওয়ার আগে তোমার আজকের দিনের প্রথম অ্যাসাইনমেন্টটা তো শুনে যাও। অ্যাসাইনমেন্ট? সকালে? অবশ্যই, ভালো ছাত্র হতে হলে সকাল সকালই পড়াশোনা শুরু করতে হবে, তাই না? কি 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 করতে হবে? খুবই সহজ কাজ। আজকের অ্যাসাইনমেন্ট হলো তুমি আমাকে কোলে করে নিচতলা ডাইনিং টেবিল পর্যন্ত নিয়ে যাবে। কি কোলে কোলে করে নিচতলা পর্যন্ত? হ্যাঁ, কোনো লিফট বা অন্য কোনো শর্টকাট ব্যবহার করা চলবে না। সিঁড়ি দিয়ে হাত ধরে, মানে কোলে করে নিয়ে যেতে হবে। পারবে না? কেন?
তোমার কি পায়ে ব্যথা? না তো, আমার পা একদম ফিট। কিন্তু বিয়ের পর দিন নতুন বউকে আর জামাই কোলে করে নিচে নিয়ে যাবে, এটাই তো নিয়ম। সিনেমায় দেখোনি? এটা সিনেমা না মারিয়া, এটা বাস্তব জীবন। আর নিচে নিচে তো সবাই আছে, আব্বু আম্মু চাচা চাচি, আমার ছোট ভাই বোনেরা। সবাই কি ভাববে? কি ভাববে? ভাববে তাদের ছেলে বা ভাই বা ভাতিজা তার বউকে কত ভালোবাসে। এতে তো তোমার সম্মান আরো বাড়বে। নাকি তুমি আমাকে কোলে নেওয়ার মতো শক্তিশালী নও? আমাকে কি তাহলে জিমে ভর্তি হতে বলতে হবে? না, আমি পারবো। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই তোমার ফাইনাল অ্যাসাইনমেন্ট। আর মনে রেখো, এই অ্যাসাইনমেন্টে পাশ করতে না পারলে আজকের দুপুরে লাঞ্চ কিন্তু তোমার বন্ধ। রাফি বুঝতে পারছিল এই মেয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। সে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক মিনিট পর রাফিদের 3 তলা বাড়ির সিঁড়ি দিয়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। দুজনেই গোসল করে রেডি হলো। তারপর রাফি তার সর্বশক্তি দিয়ে মারিয়াকে কোলে তুলে নিয়েছে। মারিয়া রাফির গলা জড়িয়ে ধরে আছে, আর তার মুখে এক বিজয়ীর হাসি। তারা যখন দোতলার ড্রয়িং রুম পার হচ্ছিল, তখন সোফায় বসে থাকা রাফির ছোট বোন রিমি আর তার চাচাতো ভাই সজীব তাদের দেখে ফেলল। রিমি চোখ বড় বড় করে বলে, ভাইয়া ভাবি তোমরা এটা কি করছো? বাহ, ভাইয়া তো দেখি বিয়ের প্রথম দিনেই জিম শুরু হয়ে গেছে। ভাবি, আপনি কি ভাইয়াকে দিয়ে ওয়েট লিফটিং প্র্যাকটিস করাচ্ছেন নাকি? হুম, তো ভাইটা বড্ড দুর্বল, তাই ভাবলাম সকাল সকাল একটু ওয়ার্ম আপ করিয়ে নিই। রাফি লজ্জায় অপমানে লাল হয়ে গিয়েছিল। সে কোনোমতে সিঁড়ি দিয়ে নামছিল। নিচতলার ড্রয়িং টেবিল, পরিবারের সবাই তখন নাস্তার টেবিলে। রাফির চাচা চাচি দাদা দাদি সবাই উপস্থিত। রাফি যখন মারিয়াকে কোলে করে ডাইনিং হলের দরজায় এসে দাঁড়ালো, তখন সবার কথাবার্তা মুহূর্তের জন্যই থেমে গেল। পুরো ঘরেই নেমে এলো পিনপতন নীরবতা। রাফির চাচা কাশতে কাশতে বলে, এই, এসব কি রাফি? তুই তুই কি পরে গেছিলি নাকি? না চাচা, আমি আরে না চাচা, আপনাদের ছেলে তো আমায় সারপ্রাইজ দিচ্ছিল। বিয়ের পর দিন বউকে নাকি এভাবেই কোলে করে আনতে হয়। কি যে রোমান্টিক, তাই না? মারিয়ার এই সাবলীর অভিনয়ে সবাই মুগ্ধ এবং আমোদিত হলো। রাফির দাদি বললেন, আহা, আমার নাতিটার মানে কত ভালোবাসা। বেঁচে থাকো দাদু ভাই। রাফি কোনো মতেই মারিয়াকে ডাইনিং টেবিলের পাশের চেয়ারটায় নামিয়ে দিল। তার নিঃশ্বাস তখন ভারী হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম পড়ছে। সে নিজের চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই শোনো, আবার কি? অ্যাসাইনমেন্ট কিন্তু এখনো শেষ হয়নি। মানে? মারিয়া সবার অলক্ষ্যে টেবিলের নিচ দিয়ে রাফির পাটা নিজের পা দিয়ে চেপে ধরে বলে, এখন সবার সামনে তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। এটাও অ্যাসাইনমেন্টের অংশ। না পারলে লাঞ্চ কিন্তু সত্যি সত্যি বন্ধ। রাফি হতাশ চোখে তার এই দুষ্টু মিষ্টি সিনিয়র বউয়ের দিকে তাকালো। সে বুঝতে পারছিল তার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এখন থেকে এমন সব অ্যাসাইনমেন্ট এই পূর্ণ হতে চলেছে। সেই খাইতে দেওয়া ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা দিন। রাফিদের যৌথ পরিবারের সবাই এখন মারিয়ার এই মিষ্টি দুষ্টু শাসনটাকে বেশ উপভোগ করতে শুরু করেছে, শুধু রাফি ছাড়া। রাফিদের রান্নাঘরে তখন মহাযজ্ঞ চলছে। রাফির মা আফরোজা বেগম আর তার চাচি মিলে সকালে নাস্তা বানাচ্ছেন। ভাবি, মাছটা একটু দেখে রেখো তো, আমি দেখি রাফির বাবার আবার প্রেশারের ওষুধটা খেলো কিনা। ঠিক তখনই রান্নাঘরের দরজা ঘেঁষে দাঁড়ালো মারিয়া। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলগুলো পরিপাটি করেই বাঁধা। তাকে দেখিয়ে মনে হচ্ছে সে যেন এই বাড়িরই একজন হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম আম্মা। চাচি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, এসো এসো। এত সকালে উঠে পড়েছো কেন? সকাল কোথায় আম্মা, 9টা তো বেজেই গেছে। আর আমি থাকতে আপনারা কেন কষ্ট করবেন? আরে মা, এটা তো আমাদের রোজকার কাজ। তুমি নতুন বউ, তুই এবং রেস্ট নাও। না আম্মা, আপনি এতদিন অনেক কষ্ট করেছেন, এই সংসারটা একা হাতে সামলেছেন। এখন থেকে রান্নাঘরটা আমার প্রজেক্ট। প্রজেক্ট? রান্নাঘর আবার প্রজেক্ট হয় নাকি? কেন হবে না? একটা সুন্দর রান্নাঘর হলো একটা সুখী সংসারের আর্ট। আর আমি তো আমার নতুন প্রজেক্টের চিফ আর্কিটেক্ট, তাই না? মারিয়ার এই মিষ্টি কথায় আফরোজা আর তার চাচি দুজনেই মুক্ত হয়ে গেলেন। তারা রান্নাঘরের দায়িত্ব নতুন বউয়ের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তও হলেন। মারিয়া কোমরে আঁচল গুজে রান্না শুরু করলো। সে তার শাশুড়ির কাছ থেকে জেনে নিয়েছে কার কী পছন্দ, কে কী খেতে ভালোবাসে। সে যখন পেঁয়াজ কাটতে বসলো, তখন ঘটল বিপত্তি।
উফ, কি ঝাঁজ এই পেঁয়াজ, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে রাফি তার নিজের রুমে যাওয়ার জন্য রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ওই আর্কিটেক্ট, আমাকে আমাকে ডাকছো? তো কি আমি তোমার বাবাকে ডাকবো? এদিকে এসো। কি কি হচ্ছে? দেখো তো কি হয়েছে আমার চোখে, পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। তোমার কি একটু মায়া লাগছে না? পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে পানি বের হবে, এতে মায়া লাগার কি আছে? তার মানে তোমার বউ তোমার জন্য রান্না করতে গিয়ে কাঁদবে, তাতে তোমার কিছুই মনে হবে না? তোমার কি আমাকে কাঁদতে ভালো লাগবে? আমি আমি তোমাকে কাঁদালাম কখন? এই যে কাঁদাচ্ছ, তুমি যদি এখনো দাঁড়িয়ে না থেকে আমাকে পেঁয়াজগুলো কেটে দিতে, তাহলে কি আমার চোখে পানি আসতো? আর আসতো না তো। আমি আমি পেঁয়াজ কাটবো? আমি তো কোনোদিন। আজ কাটবে, জামাই হিসেবে এটা তোমার দায়িত্ব। নাকি তুমি চাও আমি অন্ধ হয়ে যাই? আমি অন্ধ হয়ে গেলে তোমাকে আর দেখবো কি করে? আর তোমাকে না দেখতে পেলে আমি বাঁচবো কি করে? মারিয়ার এই ভয়ঙ্কর ইমোশনাল ব্ল্যাকমেলের সামনে রাফি আর কিছুই বলার ছিল না। সে অনিচ্ছা সত্ত্বেও জীবনের প্রথমবারের মতো বটি নিয়ে পেঁয়াজ কাটতে বসলো। ঠিক সেই মুহূর্তে রাফির ছোট বোন রিমি রান্নাঘরে ঢুকলো পানি খেতে। ভিতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। আম্মু, আব্বু, চাচা চাচি, তাড়াতাড়ি এসো, একটা মিরাক্কেল দেখে যাও। রিমির চিৎকারে বাড়ির সবাই দৌড়ে রান্নাঘরে এলো। তারা এসে দেখলো তাদের আদরে রাজপুত্র, যে ছেলে কোনোদিন একটা প্লেটও ধুয়ে রাখেনি, সে মাটিতে বসে পেঁয়াজ কাটছে আর চোখ দিয়ে পানি ফেলছে। আর তার পাশে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে সুপারভাইজার এর মতো করেই সুপারভাইজিং করছে তাদের নতুন বৌমা মারিয়া। রাফির বাবা ইকবাল সাহেব গম্ভীর মুখ করে বললেন, রাকিব, তুই তুই এটা কি করছিস? আব্বু দেখো, ও আমাকে দিয়ে। আব্বা, ও তো আমাকে রান্নায় হেল্প করছে। জামাই বউ মিলেমিশে কাজ করলে নাকি সংসারে ভালোবাসা বাড়ে, তাই না? মারিয়ার এই মিষ্টি উত্তরে সবাই চুপ হয়ে গেল, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা হাসি চাপার আপ্রাণ চেষ্টা করছে। আমার যে ছেলে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজ বইয়ের জন্য পেঁয়াজ কাটছে। একেই বলে বড় অপুর শাসন। ঠিকই বলছো ভাবি, আমাদের মারিয়া মা তো দেখছি বাঘকে বিড়াল বানিয়ে ছেড়েছে। পরিবারের সবাই এই হাসাহাসি আর টিপকানিতে রাফির কান দুটো অপমানে লজ্জায় গরম হয়ে গেল। সে রাগী চোখে মারিয়ার দিকে তাকালো। কি রাগ করছো? আজ দুপুরে কিন্তু তোমার ফেভারিট চিংড়ির মালাইকারি রান্না করছি। এখন ভালো ছেলের মতো পেঁয়াজগুলো কাটবে নাকি রাতের বেলা? মারিয়ার এই মিষ্টি হুমকিতে রাফির সব রাগ পানি হয়ে গেল। সে চুপচাপ আবার পেঁয়াজ কাটায় মন দিল। রাফির রান্নাঘরে এই প্রজেক্ট এর মাধ্যমে মারিয়া শুধু রাফিকেই নয়, পুরো পরিবারকে বুঝিয়ে দিল এই সংসারের নতুন নকশা এখন তারই হাতে। দুপুরবেলা ডাইনিং টেবিলে চিংড়ির মালাইকারির মন মাতানো গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে। পরিবারের সবাই ডাইনিং টেবিলে বসে আছে দুপুরের খাবারের জন্য। সবার মধ্যমণি হয়ে বসে আছে রাফি। তার সামনে গরম ভাতের ওপর ধোঁয়া ওঠা চিংড়ির মালাইকারি তুলে দিচ্ছে মারিয়া। নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার পেঁয়াজ কাটা জামাইয়ের জন্য স্পেশাল করে রান্না করেছি। পেঁয়াজ কাটা শব্দটা শুনি রাফির ছোট বোন রিমি আর চাচাতো ভাই সজীব মুখ টিপে হাসতে লাগলো। সবার সামনে আবার মনে করে দেওয়ার কোনো দরকার ছিল? না না, বলছি দেখতে তো দারুণ লাগছে। রাফি এক লোকমা মুখে দিয়ে চমকে গেল। কিরে রাফি, কেমন হয়েছে বাবা? অসাধারণ আব্বু, আমি তো ভাবতেও পারিনি। ও মানে মারিয়া এত ভালো রান্না করতে পারো? পারবে না মানে? আমার বৌমা বলে কথা, ও তো ছোটবেলা থেকেই সব কাজে পাকা। আম্মা, আমি আর কি রান্না করি, আপনার কাছেই তো সব শেখা। মারিয়ার এই বিনয়ে পরিবারের সবাই আরো বেশি মুগ্ধ হয়ে গেল। শুধু রাফিই জানে এই লক্ষ্মী বউয়ের আড়ালে কি ভয়ঙ্কর এক দুষ্টু আপু লুকিয়ে আছে। আচ্ছা মারিয়া, তুমি রান্নাটা শিখলে কার কাছে? মানে তোমার আম্মু তো খুব একটা। কি, আমার আম্মাকে নিয়ে কিছু বললে? না না, মানে তোমার মা তো খুব ব্যস্ত থাকেন, তাই বলছিলাম। আমি ইউটিউব দেখে শিখেছি। তাছাড়া তোমার পছন্দের কথা তো আমার ছোটবেলা থেকে মুখস্থ। তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না সবটাই জানা আছে আমার। দুপুরের খাবারের পর সবাই যখন বিশ্রাম নিচ্ছে, তখন রাফি তার ঘরে বসে স্কেচ করছিল। মারিয়া ঘরে ঢুকে আলমারি থেকে কাপড় চোপড় বের করে বিছানার উপর ফেলতে লাগলো। কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি? এইভাবে সব জিনিসপত্র ফেলছো কেন? চুপ, একটাও কথা বলবো না। রেডি হও, বাইরে যাব আমরা। বাইরে? এই বিকেলে? কোথায়? শপিং এ। শপিং? কেন? তোমার তো আলমারি ভরা কাপড়, আর তো কোনো কাপড় রাখার জায়গাই নাই। ওইগুলো তো সব পুরনো হয়ে গেছে। তাছাড়া আমি বিবাহিত এখন।
আমার কি নতুন কাপড় চোপড় লাগবে না? নাকি তুমি চাও আমি তোমার ওই পুরনো টি শার্ট গুলো পরেই ঘুরে বেড়াই? আমার কোনো আপত্তি নেই। কি বললে? না মানে আমার আপত্তি থাকবে কেন? চলো চলো, এক্ষুনি যাবো। তুমি শুধু রেডি হয়ে নাও। গুড বয়। আর শোনো, আজ কিন্তু শপিং এর বিলটা তুমি দেবে। আমি আমি টাকা পাবো কোথায়? আমি তো এখনো বেকার। সেটা আমি জানি না। জামাই হিসেবে বউকে প্রথম শপিং করিয়ে দেওয়াটা তোমার দায়িত্ব। দরকার হলে আব্বার কাছ থেকে টাকা ধার নাও, কিন্তু বিল আজ তুমিই দেবে। রাফি বুঝতে পারল তার কপালে আজ আরও দুঃখ আছে। কিছুক্ষণ পরে বসুন্ধরা সিটি শপিং মলে তার চলে আসলো। মারিয়া রাফিকে নিয়ে এক দোকান থেকে আরেক দোকান ঘুরে বেড়াচ্ছিল। রাফির অবস্থা তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মারিয়া, আর কত ঘুরবে? আমার পা ব্যথা করছে। চলো না, কত বসে একটু কফি খাই। চুপ, একটাও কথা বলবে না। বিয়ের পর জামাইয়ের প্রথম দায়িত্ব হলো বউকে শপিং করিয়ে দেয়া, আর তুমি এক্ষুনি কফি খাবো বলছো? আজ আমি এই ফ্লোরের প্রত্যেকটা দোকান ঘুরে দেখব। আমার কি দোষ ছিল? কি বললে? কিছু বললে? না না, বলছি চলো ওই দোকানটা দেখে। ওইটা ডিজাইনটা বেশ সুন্দর। গুড বয়, চলো। তারা ইয়েলোর শপিং রুমে ঢুকলো। মারিয়া একটার পর একটা ড্রেস পছন্দ করতে লাগলো আর রাফিকে দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলো, এ রাফি, দেখো তো এটা কেমন? হুম, ভালো। আর এটা? এটাও সুন্দর। রাফির এই দায়সারা উত্তরে মারিয়ার মেজাজটা খারাপ হতে শুরু করলো। সে এবার একটা কালো রঙের কিছুটা বোল্ড ডিজাইনের ড্রেস হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢুকলো। কয়েক মিনিট পর সে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে রাফির সামনে দাঁড়ালো। বলো তো এটাতে আমার কেমন লাগছে? রাফি ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে মারিয়ার দিকে তাকালো। কালো ড্রেসটাতে মারিয়াকে অসাধারণ লাগছিল। রাফি এক মুহূর্তের জন্য যেন কথাই হারিয়ে ফেললো। কি হলো, মুখে কি কুলু পেটেছো? সুন্দর করে গুছিয়ে প্রশংসা করতে হবে। তুমি না একজন আর্কিটেক্ট? তোমার তো রুচিবোধ, সৌন্দর্যবোধের বর্ণনা দেওয়ার ক্ষমতা, সবই ভালো হওয়ার কথা। ভালো, ভালো লাগছে। কি শুধু ভালো, আর কিছু না? না মানে আসলে খুব ভালো লাগছে। রাফি, আমি গত 1 ঘন্টা ধরে তোমার সাথে ঘুরছি, একটার পর একটা ড্রেস ট্রাই করছি, আর তুমি তুমি শুধু ভালো সুন্দর এই দুটো শব্দ ছাড়া আর কিছুই বলতে পারছো না। তোমার কি মনে হচ্ছে আমি এখানে ফ্যাশন শো করতে এসেছি? আরে না, আমি তো। থাক, আর কিছুই বলতে হবে না। আমি বুঝে গিয়েছি যে আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই। আমি সুন্দর করে সাজলেও তোমার কিছু যায় আসে না, আর না সাজলেও কিছুই যায় আসে না। এমন তো নয় মারিয়া, তুমি তো জানো আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি কিছুই জানি না, আর কিছু জানতেও চাই না। আজকের পর থেকে তুমি আমার সাথে কথাই বলবে না একদম। মারিয়া হন হন করে ড্রেসটা চেঞ্জ করার জন্য আবার ট্রায়াল রুমের দিকে চলে গেল। যেতে যেতে বলল, আর হ্যাঁ, শুনে রাখো, আজ রাতে তোমার ঘরে ঢোকা বন্ধ। সোফায় গিয়ে ঘুমাবে তুমি। দেখি সোফা তোমাকে কতটা ভালো আর সুন্দর বলতে পারে। সোফায় ঘুমানোর হুকুমটা ছিল পারমাণবিক বোমার মতো। রাফি জানতো মারিয়া যা বলে তাই করে। সে ভয়ে আতঙ্কে প্রায় দৌড়ে ট্রায়াল রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার বাইরে থেকেই বলল, মারিয়া প্লিজ শোনো, দরজাটা খোলো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, দরজাও খুলবো না। প্লিজ মারিয়া, আমি আমি আসলে গুছিয়ে বলতে পারছিলাম না, কিন্তু কিন্তু যখন এই কালো ড্রেসটা পরে বেরিয়ে এলে কি কি হয়েছিল তখন? তখন তখন আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে তোমাকে ঠিক যেন আমার ডিজাইন করা সবচেয়ে সুন্দর বিল্ডিংয়ের মতো লাগছে। বিল্ডিং? হ্যাঁ, একটা নিখুঁত, এলিগ্যান্ট আর আকর্ষণীয় স্থাপত্যের মতো, যার প্রতিটি বাঁক, প্রতিটি নকশা সব কিছুই পারফেক্ট, যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, যার সামনে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে থেমে গেছে। কয়েক মুহূর্ত পর দরজাটা খুলো। মারিয়া তখনও সেই কালো ড্রেসটাই পরে আছে, কিন্তু তার মুখে এখন আর কোনো রাগ নেই। তার চোখে মুখে ফুটে উঠেছে একরাশ বিস্ময়, মুগ্ধতা আর ভালোবাসা। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। সত্যি সত্যি আমার এতটা সুন্দর লাগছিল? এর চেয়েও বেশি। সেলসম্যান সাহেব, এই ড্রেসটা প্যাক করুন, আর আর এরকম ডিজাইনের আরো যতগুলো কালার আছে সবগুলো দেখান। কি সবগুলো? মানে একটা কিনলেই তো? কেন? আমার জামাই আমার এত সুন্দর প্রশংসা করেছে, আর আমি আমি তার জন্য সাজবো না? আমি তো এখন প্রতিদিন তোমার জন্য নতুন নতুন বিল্ডিং হয়ে ঘুরে বেড়াবো, মিস্টার আর্কিটেক্ট। মারিয়ার এই মিষ্টি আবদারে রাফিয়ার কিছুই বলার ছিল না। সে শুধু হাসি মুখে তার পকেটের অবস্থাটা স্মরণ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর আজকের রাতে সোফায় ঘুমানোর প্ল্যানটা কি ক্যান্সেল করা হয়েছে? সেটা নির্ভর করছে আজকে বিলটা কত আসে তার উপর। চিন্তা করো না, বিল না হয় আমিই দেব, কিন্তু প্রশংসাটা কিন্তু তোমাকেই করতে হবে।
তাদের এই মিষ্টি খুনসুটির মাধ্যমে শপিং মলের সেই বিকেলটা হয়ে উঠল তাদের দাম্পত্য জীবনের এক স্মরণীয় মুহূর্ত। রাফিও ধীরে ধীরে বুঝতে পারছিল তার এই দুষ্টু বউকে খুশি রাখার উপায়টা কি। এভাবেই বিয়ের প্রায় 3 মাস পর ছুটির দিনের এক অলস দুপুর রাফি তার আর্কিটেকচার ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল, আর মারিয়া সোফায় শুয়ে তার কোলে মাথা রেখে মোবাইল ঘাঁটছিল। তাদের দাম্পত্য জীবনটা এখন খুনসুটি আর ভালোবাসায় বেশ ভালোই কাটছে। এই শোনো না, বলো। আজ দুপুরে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, সাথে বেগুন ভাজা। খাবে তো? ওয়াও, অবশ্যই খাবো। তোমার হাতের খিচুড়ি তো আমার ফেভারিট। শুধু খিচুড়ি ফেভারিট আর খিচুড়ি রাঁধুনি? রাঁধুনি তো সুপার ফেভারিট। তাদের এই মিষ্টি মুহূর্তটা ভেঙে দিল কলিং বেলের শব্দে। এই অসময়ে আবার কি হলো? রাফি দরজা খুলতেই অবাক হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে শায়লা, তার ভার্সিটির সবচেয়ে কাছের বান্ধবীদের একজন। রাফি, আরে তুই কেমন আছিস? তোকে না বলে হুট করে চলে এলাম, সারপ্রাইজ। শায়লা, তুই? আরে আয়, ভেতরে আয়। কি অবস্থা তোর? হঠাৎ এইদিকে? এই তো পাশেই একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। তোর বিয়ের খবরটা তো ফেসবুকেই পেলাম, সরি আসতে পারিনি। আরে কোনো ব্যাপার না, এখন এসছিস এটাই অনেক। বস। রাফি আর শায়লা সোফায় বসে পুরনো দিনের গল্পে মেতে উঠল, কিন্তু রাফি খেয়ালই করনি সোফার মধ্য প্রান্তে শুয়ে থাকা মারিয়ার মুখের হাসিটা কখন মিলিয়ে গেছে। মারিয়া নিঃশব্দে সোফা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল ভেতরে একটা ঝড় শুরু হয়ে গেছে। কি রে ভাবি, কই হালাপ করিয়ে দিবি না? আরে ও তো এখানে ছিল। তো তোর বড় আপুকে বিয়ে করে কেমন লাগছে? ভার্সিটিতে তো আমরা সবাই তোকে মারিয়া আপুর ভয়ে কিছুই বলতে পারতাম না। উনি তো তোকে একেবারে চোখে চোখে রাখতেন। না, ও এখন অনেক বদলে গেছে, খুব কেয়ারিং। ঠিক তখনই মারিয়ার ট্রেতে করে 3 গ্লাস লেবুর শরবত নিয়ে এলো। নাও শরবত খাও। সে 1 গ্লাস শায়লার দিকে আর 1 গ্লাস রাফির দিকে বাড়িয়ে দিল, কিন্তু সে ট্রেটা এমনভাবে তাদের দুজনের মাঝখানে টেবিলের ওপর রাখলো এবং নিজের অন্যভাবে তাদের মাঝখানে দাঁড়ালো, যেন সে কোনো অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। থ্যাংক ইউ ভাবি, আপনি তো দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ। রাফিও তো প্রায়ই বলে। মারিয়ার এই সূক্ষ্ম অধিকার বোধেই প্রকাশ শায়লা বুঝতে পারলেও সরল মনা রাফি কিছুই বুঝতে পারল না। রাফি, তোর মনে আছে ফাইনাল ইয়ারে থিসিসের সময়টার কথা? আমরা তো প্রায় দিন রাত হ্যাক করে ফেলতাম, রাত জেগে জেগে কত যে প্রজেক্ট করতাম। আরে মনে থাকবে না কেন? সে তো এক ভয়ঙ্কর সময় ছিল। তুই না থাকলে তো আমি। ও এখন আর রাত জেগে ওসব প্রজেক্ট করে না। মারিয়ার এই আকস্মিক মন্তব্যে শায়লা আর রাফি দুজনেই তার দিকে তাকালো। মানে? মানে ও এখন রাত জাগে, তবে অন্য প্রজেক্টে, তাই না রাফি? মারিয়ার এই দ্ব্যর্থক কথায় রাফির মুখটা লজ্জায় আতঙ্কে লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল মারিয়া কিসের ইঙ্গিত দিচ্ছে, আর শায়লা সে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চোখের ভাষা বুঝতে ভুল করলো না। সে অস্বস্তিতে পড়ে গেল, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ইয়ে আমার আমার আসলে একটু তাড়া আছে, কাজটা সারতে হবে। আমি আমি তাহলে আজ উঠি। আরে বস না, এলেই তো মাত্র। না রে, আজ না, আরেকদিন আসবো। ভাবি আসি তাহলে। অবশ্যই, আবার এসো। শায়লা কোনো মতে বিদায় নিয়ে প্রায় পালিয়ে বাঁচল। শায়লা চলে যাওয়ার পর ড্রয়িং রুমে নেমে এলো এক থমথমে নীরবতা। রাফি বুঝতে পারছিল আসল ঝড়টা এবার শুরু হবে। রাফি সোফায় পাথরের মতো বসে আছে। সে বুঝতে পারছে না সে কি রাগ করবে, না লজ্জা পাবে, না মারিয়ার উপর চিৎকার করবে। অনেকক্ষণ পর রাফি নিচু কিন্তু কঠিন গলায় বলল, তুমি ইচ্ছাকৃতভাবে করেছো, তাই না? কি করেছি আমি? অভিনয় করো না মারিয়া, তুমি খুব ভালো করে জানো তুমি কি করেছো। তুমি শায়লাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। অপমান? আমি তো ওর সাথে খুব ভালো ব্যবহারই করেছি, শরবত বানিয়ে দিয়েছি, গল্প করেছি। ভালো ব্যবহার? এখন রাত জাগে, তবে অন্য প্রজেক্টটা, এটাকে ভালো ব্যবহার বলে? তুমি কি বোঝাতে চেয়েছো? আমি বলছিনি ভেবেছো? শায়লা এবার কি ভাবলো? যা সত্যি তাই বলেছি আমি। তুমি কি রাত জাগো না? আমার সাথে সময় কাটাও না? কিন্তু সেই কথাটা তো আমাদের ব্যক্তিগত। সেটা তুমি একজন বাইরের মানুষের সামনে কেন বললে? কেন আমার বন্ধুকে তুমি অস্বস্তিতে ফেললে?
রাফির চিৎকারে মারিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শান্তভাবেই সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর কোনো কথা না বলে ধীর পায়ে বেলকনির দিকে হেঁটে গেল। রাফি রাগে ক্ষোভে হতাশায় তার মাথার চুল খামচে ধরল। সে মারিয়ার পিছু পিছু ব্যালকনিতে গেল, তার মুখটা থমথমে, চোখে দৃষ্টি শূন্য। রাফি তার পাশে সে দাঁড়িয়ে বলল, মারিয়া, আমি তোমার সাথে কথা বলছি। তুমি এভাবে চুপ করেছো কেন? আমার কথার উত্তর দাও। কি উত্তর চাও তুমি? আমি জানতে চাই তুমি এমন কেন করলে। শায়লা আমার ভালো বন্ধু, ও তোমাকে বা আমাকে অপমান করার জন্য কিছু বলেনি। আমি জানি। জানার পরও তুমি এমন করলে কেন? তোমার কি আমার উপর কোনো বিশ্বাস নেই? তুমি কি ভাবো আমি তোমার আড়ালে অন্য মেয়ের সাথে? না। তাহলে সমস্যাটা কি? মারিয়া হঠাৎ করেই ঘুরে দাঁড়ালো। সে রাফির শার্টের কলারটা খপ করে ধরে ফেলল। তার শান্ত চোখ দুটো তখন কান্নায়, কষ্টে আর তীব্র এক অধিকারে চলচল করছে। সমস্যাটা কি তুমি জানতে চাও? সমস্যাটা হলো তুমি। সমস্যাটা হলো আমার এই মনটা। সমস্যাটা হলো আমার এই ভালোবাসা। মারিয়া, আমি জানি না তোমার পাশে অন্য কোনো মেয়েকে দেখলে আমার কি হয়। আমার দম বন্ধ হয়ে আসে রাফি। আমার মনে হয় যেন কেউ যেন আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার পৃথিবীটা, আমার সবটুকু দিয়ে গড়া এই পৃথিবী, ছোট্ট পৃথিবী, কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। মারিয়ার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি জানি শায়লা তোমার বন্ধু, আমি জানি ও ভালো মেয়ে, কিন্তু যখন ও তোমার হাত ধরে কথা বলছিল, যখন ও তোমাদের রাত জাগার গল্প করছিল, তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা আসছিল, এই হাতটা শুধু আমার, এই রাতগুলো তো শুধু আমার, তোমার উপর তো শুধু আমার অধিকার। মারিয়া শোনো। কি শুনবো? তুমি কি বোঝো না তুমি আমার জন্য কি? তুমি তো শুধু আমার স্বামী নও, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, আমার কৈশোরের ক্রাশ, আমার যৌবনের একমাত্র ভালোবাসা। সেই লাজুক শান্ত ছেলেটাকে আমি তো সেই দিনই আমার মনটা তোমায় দিয়ে দিয়েছিলাম। আমি দিনের পর দিন অপেক্ষা করেছি শুধু তোমার একটা বার ফিরে তাকানোর জন্য। আমি সিনিয়র হয়েও জুনিয়রদের মতো করে তোমার ক্লাসে আশেপাশে ঘুরেছি শুধু তোমায় এক নজর দেখার জন্য। আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি শুধু এটা ভেবে যে কিভাবে তোমাকে আমার মনের কথাটা বলবো। শেষে যখন দেখলাম তুমি অন্য মেয়ের দিকে ঝুঁকছো, তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমাকে হারানোর ভয়ে তোমার বাবাকে, আমার বাবাকে, সবাইকে এক করে জোর করে তোমায় বিয়ে করেছি, কারণ আমি জানতাম তোমায় ছাড়া আমি বাঁচবো না। মারিয়া কান্নায় ভেঙে পড়ে রাফির বুকে মাথা রাখল। আমি জানি আমার ভালোবাসাটা স্বাভাবিক নয়। আমি তোমার শাসন করি, তোমার উপর জোর খাটাই, কারণ কারণ আমি আমি ভালোবাসা প্রকাশ করতে শিখিনি রাফি। আমি শুধু অধিকার করতে শিখেছি। আমি আমি শুধু জানি তুমি আমার, শুধুই আমার, আমার ছোটবেলার সেই রাফি, আমার জামাই, আমার সবটুকু। মারিয়ার এই কান্নায় ভেজা প্রতিটি শব্দ তার ভালোবাসার এই তীব্র কাঁচা প্রকাশ। রাফির সব রাগ, সব অভিমানকে ধুয়ে মুছে নিয়ে গেল। সে বুঝতে পারল তার এই দুষ্ট বউটা তাকে হারানোর ভয় কতটা কাতর, কতটা অসহায়। সে দুই হাতে মারিয়াকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। মারিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে নরম গলায় বলল, আমি আমি তো কোথাও যাচ্ছি না মারিয়া, আমি তো তোমারই আছে। সত্যি? রাফি মারিয়ার চোখে জল মুছে দিয়ে বলি, সত্যি। তোমার জুনিয়র জামাইটা তার সিনিয়র বউকে ছেড়ে কোথাও যাবে না, কথা দিলাম। রাফি আলতো করে মারিয়ার কপালে চুমু খেল। সময় আজ বিয়ের প্রায় 10 মাস পর। ঢাকার বনানীর এক আধুনিক আর্কিটেকচার ফার্ম ডিজাইনার স্কোয়ার। রাফির জীবনে এখন অনেক পরিবর্তন এসেছে। সে তার ফাইনাল ইয়ার শেষ করে ইন্টার্ন হিসেবে এই ফার্মে যোগ দিয়েছে। তার কাজে মুগ্ধ হয়ে বস তাকে একটি বড় প্রজেক্টের ডিজাইন করার সুযোগ দিয়েছে। রাত প্রায় 9টা। স্টুডিওতে পুরো অফিস প্রায় খালি, শুধু ডিজাইন সেকশনের কয়েকটা টেবিলে আলো জ্বলছে। রাফি তার কম্পিউটারের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লু প্রিন্ট, স্কেল আর কফির মগ। রাফির কলিগ ইমরান বলে, কিরে রাফি, আজকেও বাড়ি যাবি না? তোর না নতুন বিয়ে হয়েছে, ভাবি কিছু বলবে না? আর বলিস না ভাই, সকালে বাসা থেকে বের হওয়ার সময় এমনভাবে তাকায় যেন আমি কোনো যুদ্ধে যাচ্ছে। রাতে ফিরে শুরু হয় জেরা, কোথায় ছিলা, কী করছো, কার সাথে ছিলা। কি বলিস? তোর তো বউ দেখি সারাক্ষণ সিআইডি, কিন্তু ভাবি তোকে ভালোবাসে, এটাও তো সত্যি? ভালোবাসে নাকি শাসন করে সেটা তো এখনো বুঝে উঠতে পারলাম না। এ দেখ, এর মধ্যে 10 বার ফোন দিয়ে ফেলেছে। রাফি তার ফোনটা বের করে দেখল। স্ক্রিনে মাই সিনিয়র ডেভিল
নামে সেভ করার নাম্বার থেকে 10টা মিসড কল। সিনিয়র ডেভিল, নামটা কিন্তু পারফেক্ট দিয়েছিস। যা ভাই ফোনটা ধর, নাহলে আজ রাতে তোর কপালে নির্ঘাত সবাই লেখা আছে। আজ সোফাও জুটবে কিনা সন্দেহ। থাক, আর কিছুক্ষণ কাজটা এগিয়ে নেই, তারপর একবারে বাসায় গিয়ে যা হওয়ার হবে। আরও প্রায় 1 ঘন্টা পর রাফি আর ইমরান যখন কাজ প্রায় শেষ করে ওঠার কথা ভাবছে, ঠিক তখনই অফিসের কাচের দরজা ঠেলে ভিতর প্রবেশ করলো এক ঝড়। মারিয়া, তার পরনে একটা সুন্দর কুর্তি, কিন্তু চোখে মুখে রাজ্যে বিরক্তি আর রাগ। সে হন করে হেঁটে এসে সোজা রাফির ডেস্কের সামনেই দাঁড়ালো। পুরো সেকশনের বাকি যে 2জন কলিগ ছিল, তারা সবাই অবাক হয়ে এই অপ্রত্যাশিত অতিথির দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার মিস্টার রাফি আহমেদ? মারিয়া, তুমি এখানে? কেন আমি এখানে আসতে পারি না? এটা কি বাবার অফিস নাকি এখানে বউদের প্রবেশ নিষেধ লেখা আছে? কই দেখি কোথায় লেখা আছে কিনা। না না, আমি তো অবাক হয়েছি, তুমি এত রাতে। অবাক হয়েছো? আর আমি যে সেই সন্ধ্যা থেকে তোমার জন্য পথ চেয়ে বসে আছি সেটা কিছু না? ফোন দিয়েছি 100 বার, একটাও ধরছো না। নাকি অফিসে সুন্দরী কলিগদের পেয়ে বউকে আর মনেই পড়ছে না? মারিয়া আর চোখে ইমরানের দিকে তাকালো। ইমরান বেচারা ভয়ে মাথা নিচু করে নিজের কম্পিউটারের দিকে তাকায় ভান করলো। আরে কি বলছে এসব? সবাই শুনছে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। কেন বাইরে কেন? এখানেই কথা হবে, শুনুক সবাই, সবাই দেখুক তুমি তোমার বউয়ের উপর কিরকম অত্যাচার করো। মারিয়ার এই উচ্চস্বরে রাফি লজ্জায় অপমানে প্রায় মাটির সাথে মিশে যাচ্ছিল। কি ব্যাপার? আজকাল তো দেখি বউয়ের চেয়ে অফিসকেই বেশি আপন মনে হচ্ছে। বাসায় যে তোমার সুন্দরী বউ একটা একা একা পড়ছে মরছে, সেই খেয়াল আছে? নাকি বিয়ের আগের মতো এখনো সিঙ্গেল লাইফে লিড করতে চাইছো? মারিয়া প্লিজ আস্তে কথা বলো, বস যদি শুনে ফেলে। শুনুক, আমি তোমার বসের সাথেই কথা বলতে চাই। কোন আক্কেলে সে আমার নতুন জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত কাজ করে? তার নিজের কি বউ বাচ্চা নেই? রাফি ভাবল আজ তার চাকরিটা নির্ঘাত যাবে। সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেই ফেলেছে এই মেয়েকে বিয়ে করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাফি এবার আর লজ্জা পেল না, সে ভয়ও পেল না। সে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। তার এই অপ্রত্যাশিত হাসিতে মারিয়া নিজেই থমকে গেল। সেই ভেবেছিল রাফি হয়তো রেগে যাবে বা ভয় পাবে, কিন্তু হাসবে এটা সে কল্পনাও করেনি। কি হলো, হাসছো কেন? তোমার কথা কি, আমার কথা কি তোমার কাছে কৌতুকের মতো মনে হচ্ছে? রাফি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল। সে মারিয়ার হাতটা ধরে এক ঝটকায় তাকে টেনে এনে তার নিজের ঘূর্ণির চেয়ারটায় বসিয়ে দিল। অফিসের বাকি কলিগদের হতবাক দৃষ্টি সামনে। রাফি চুকিয়ে এসে মারিয়ার কপালে আলতো করে একটা চুমু খেল। পাগলি একটা। এই পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনে, এই অপ্রত্যাশিত আদরে মারিয়ার সব রাগ, সব অভিযোগ যেন মুহূর্তের মধ্যেই উবে গেল। তার গাল দুটো লজ্জায় লাল টকটকে হয়ে গেল। আর সেই সিনিয়র আপু, দুষ্টু বউ, এই রূপটাও উধাও হয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক সাধারণ প্রেমিকা নারীর প্রতিচ্ছবি। এইসব কি করছো? সবাই দেখছে। হ্যাঁ দেখুক, সবাই দেখুক আমার বউটা আমাকে কতটা ভালোবাসে। সে আবার মারিয়ার দিকে ঘুরল। রাফি মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে, তার হাতটা নিজের হাতে নিয়ে বলে, এই যে ম্যাডাম, আপনার জন্যই তো এত কষ্ট করছি। আপনার জন্য একটা স্বপ্নের বাড়ি বানাবো না? একটা এমন বাড়ি যার বেলকনিতে দাঁড়িয়ে আমরা একসাথে বৃষ্টি দেখব, যার ছাদে আমরা একসাথে জ্যোৎস্না দেখব। সেই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি ডিজাইন হবে শুধু তোমার আর আমার ভালোবাসার গল্প দিয়ে করা। রাফির এই কথায়, তার চোখের এই গভীর ভালোবাসায় মারিয়া বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দুটো জ্বলে ভরে উঠল। অফিসের বাকি কলিগরা, বিশেষ করে ইমরান, মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল। তারা হাততালি দিয়ে উঠল। ওয়াও রাফি, তুই তো দেখি শুধু বিল্ডিং না, ভালোবাসার তাজমহলও বানাতে পারিস। আম্মু, ইমরান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা তো শুধু একটু কফি খেতে গিয়েছিলাম। সবার এই প্রশংসায় আর রাফির ভালোবাসায় মারিয়া লজ্জায় আনন্দে মুখ ঢাকল। যে বউটা এসেছিল তার জামাইকে শাসন করতে, সেই বউটাই আজ তার জামাইয়ের ভালোবাসায় পুরোপুরি শাসিত হয়ে গেল। এভাবে অফিসে সে ঘটনার পর আমার জীবনটা যেন আরও রোমান্টিক হয়ে উঠেছে। মারিয়ার দুষ্টুমি কমে নেই, কিন্তু তার সাথে যোগ হয়েছে অফুরন্ত ভালোবাসা। আর আমি এখন আর আমার সিনিয়র বউকে ভয় পাই না, বরং তার সাথে খুনসুরি করতে বেশ মজাই পাই। কয়েকদিন পরের এক রাতে, রাত প্রায় 11টা।
রাফি এখনও অফিস থেকে ফিরেনি। যৌথ পরিবারের সবাই রাতের খাবার শেষ করে ফেলেছে। মারিয়া ড্রয়িং রুমে পায়চারি করছিল। তার মুখে রাজ্যের চিন্তা আর বিরক্তি। তার শাশুড়ি আফরোজা সোফায় বসে তসবি পড়ছিল। হঠাৎ করে শাশুড়ির পাশে বসে প্রায় কান্না করার মতো মুখ করে বলে, আম্মা, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? শরীরের চেয়ে মনটা বেশি খারাপ আম্মা। আপনার ছেলেটা, ও তো আমাকে আর একটুও ভালোবাসে না। কি বলো এসব? রাফি তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না। সেদিন তো তোমার জন্য শাড়ি কিনে আনলো। শাড়ি কিনে আনলেই ভালোবাসা হয়? দেখুন, রাত 11টা বাজে, এখনো তার বাড়ি ফেরার কোনো নাম নেই। ফোন দিলেও ধরে না, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আহ মা, রাগ করো না। ছেলেটা নতুন চাকরি পেয়েছে, প্রজেক্টের চাপে আছে তো, তাই হয়তো। প্রজেক্টের চাপ কি বউয়ের চেয়েও বেশি? বিয়ের আগে তো বলতেন আপনার ছেলে খুব ঘরকুনে, কোথাও যায় না। আর এখন দেখুন, বাড়িটাই তার কাছে হোটেল হয়ে গেছে। আমার সাথে তো দুটা কথা বলারও সময় নেই তার। মারিয়ার এই মিষ্টি অভিযোগে আফরোজার মনটা গলে গেল। তিনি নিজেও ছেলের এই রাত করে ফেরাটা খুব একটা পছন্দ করছিলেন না। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না, আমি দেখছি ব্যাপারটা। আসুক ও আজ বাড়ি, তারপর আমি ওর খবর নিচ্ছি। আমার বৌমাকে কষ্ট দেওয়া? আপনি আমার একমাত্র ভরসা আম্মা। আপনিই পারেন আপনার ছেলেকে লাইনে আনতে। এভাবেই রাফির বিরুদ্ধে সংসারে এক ভয়ঙ্কর শাশুড়ি বৌমা জোট তৈরি করলো। প্রায় 40 মিনিট পর রাফি ক্লান্ত শরীরে বাসায় ফিরল। আসসালামু আলাইকুম আম্মু, এখনো ঘুমাওনি? সে দেখল ড্রয়িং রুমে সোফায় তার মা আর তার বউ দুজনে গম্ভীর মুখ করে বসে আছে। ঘরের পরিবেশটা এত থমথমে যেন এখনই কোনো ঝড় শুরু হবে। কি কি হয়েছে? তোমরা দুজন এইভাবে বসে আছো কেন? এখন কয়টা বাজে রাফি? 11:40 আম্মু। কেন? এটা কি তোর বাড়ি ফেরার সময় হলো? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়িতে একটা নতুন বউ আছে, সে তোর জন্য অপেক্ষা করে, সেই খেয়াল তোর আছে? আম্মু, তুমি তুমি আমাকে বকছো? আমার তো অফিসে কাজ ছিল। কাজ নাকি অন্য কিছু? অফিসের কাজ তো 8টাতেই শেষ হয়ে যায়। বাকি সময়টা কোথায় ছিলে তুমি শুনি? আমি তো ইমরানদের সাথে একটু। ইমরান? ওই ছেলেটার সাথে তোকে আমি মিশতে না করেছি। যত সব আজে বাজে ছেলের সাথে তোর ওঠা বসা। আম্মু, ইমরান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা তো শুধু একটু কফি খেতে গিয়েছিলাম। ও তাই? কফি? আমার জন্য তো তোমার অপেক্ষা করতে ভালো লাগে না। আর বন্ধুদের সাথে কফি খাওয়ার সময় তোমার ঠিকই মনে থাকে। আমি তো ভাবলাম তুমি বুঝি তোমার এই অফিসের সুন্দরী কলিগদের সাথেই। আবারও মারিয়া, তুমি তো সেদিন সব নিজের চোখে দেখলে, তারপরও তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ করবে না তো কি করবে? তুই কাজই তো করিস সন্দেহ করার মতো। শোন রাফি, কাল থেকে ঠিক রাত 9টার মধ্যে তুই যদি বাসায় না ফিরেছিস, তাহলে তোর কপালে কিন্তু। তাহলে কিন্তু আমার ওনার আর ঘরে ঢোকারই দরকার নেই, উনি ওনার ওই অফিসেই থেকে যাবেন। মা আর বউয়ের এই যৌথ আক্রমণে রাফির অবস্থা তখন শ্যাম রাখি না কুল রাখি। রাফি তার নিজের দুই কান ধরে বলে, ওকে ওকে বাবা, আমি মাফ চাইছি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও দেরি করবো না, কথা দিচ্ছি। মনে থাকে যেন। শুধু কথায় চিড়ে ভেজবে না, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। আচ্ছা বলো, কি শাস্তি? রাফি ভাবল আজ রাতেও হয়তো তার সোফায় ঘুমাতে হবে, কিন্তু না, সে দেখলো তার মা আর বউ দুজনেই মুখ টিপে হাসছে। সে বুঝতে পারলো এটা রাগারাগি নয়, এটা ছিল তাকে শায়েস্তা করার জন্য এক পরিকল্পিত নাটক। রাফিও এবার হাসলো, সে তার ভুলটা বুঝতে পেরেছে। আচ্ছা, আমার দুই সিনিয়র বসের জন্য কি আমি কিছু আনতে পারি, আমাদের মনটা একটু ঠান্ডা করার জন্য? কি আনবি? রাফি তার পিঠের ব্যাগ থেকে দুটো বড় আইসক্রিমের বক্স বের করলো। আম্মু, তোমার জন্য আমার ফেভারিট ভ্যানিলা, আর আমার সিনিয়র ম্যাডামের জন্য বেলজিয়ান চকলেট, আর এই যে এটা রেমিকে দিও। আইসক্রিম দেখে মা আর বউ দুজনেই মন করে গেল। তাদের সব রাগ সব অভিযোগ মুহূর্তের মধ্যেই উবে গেল। মারিয়া আইসক্রিমের বক্সটা নিতে নিতে আদুরে গলায় বলল, আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার দেরি হলে শুধু আইসক্রিমে কাজ হবে না কিন্তু। আচ্ছা বাবা, হবে না। যা যা, এখন দুজনে ঘরে যা। আর শোন রাফি, আমার বৌমাকে আর কষ্ট দিবি না। রাফি তার এই শাশুড়ি বৌমা চোটের হাত থেকে বাঁচার জন্য যে বুদ্ধিটা বের করেছিল সেটা দারুণভাবে কাজে লেগে গেল। সে মারিয়ার হাতটা ধরে তাদের ঘরের দিকে যেতে যেতে বলল, তাহলে আজকে রাতের শাস্তিটা কি মাফ? শাস্তি তো তোমাকে পেতেই হবে মিস্টার আর্কিটেক্ট, তবে সেটা অন্যরকম শাস্তি, পারফরমেন্স দিয়ে।
মারিয়ার এই দুষ্টু ইশারায় রাফি হেসে ফেলল। সে বুঝতে পারলো তার জীবনটা খুনসুটি আর ভালোবাসায় এভাবেই ভরে থাকবে, আর রাতের পারফরমেন্স দিয়ে তাকে ঠান্ডা করতে হবে। রাফি রুমে ঢুকে দেখল তাদের টেবিলে একটা প্লেট, যাতে খাবার সাজানো। তুমি তুমি এখনো খাওনি? তোমাকে ছাড়া কি আমি খেতে পারি? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার গরম করে আনছি। রাফি কিছু বলার সুযোগই পেল না। মারিয়ার এই অপ্রত্যাশিত নরম ব্যবহারে সে মুগ্ধ হয়ে গেল। সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন দেখলো মারিয়া বিছানার ওপর খাবার নিয়ে বসে আছে। আম্মু, তারা সবাই খেয়েছে? হুম, আমি মানা করেছি অপেক্ষা করতে, তোমার ফিরতে দেরি হবে আমি জানতাম। মারিয়া খাবারের প্লেটটা হাতে তুলে নিল। আরে কি করছো? প্লেটটা আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। চুপ, একটাও কথা বলবে না। সারাদিন অফিসে খেটে এসছো, এখন আর একটু কষ্ট করতে হবে না। মারিয়া তার নিজের হাতে ভাতের সাথে তরকারি মেখে ছোট ছোট লোকমা বানিয়ে রাফির মুখের সামনে তুলে ধরলো। নাও, হা করো। মারিয়া, কি করছো? আমি তো বাচ্চা ছেলে না। তুমি আমার কাছে সারা জীবনই বাচ্চা ছেলে থাকবে। ভালো ছেলের মতো মুখটা খোলো বলছি, নইলে কিন্তু। নইলে? নইলে তুমি আমাকে মেরে পথে ফেলবে, তাই তো? না, নইলে এই খাবারটা আমি খাবো আর তুমি সারা রাত না খেয়ে ঘুমোবে। রাফি আর কোনো কথা না বাড়িয়ে শিশুর মতো মুখ খুলল। মারিয়া তাকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে মারিয়া প্লেটটা রেখে এসে রাফির পাশে বসলো। সে আলতো করে রাফির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খুব কষ্ট হয় তাই না? রাফি মারিয়ার কোলে মাথা রেখে বলে, একটুও না। যখন মনে হয় দিনের শেষে ঘরে ফেরার পর আমার জন্য কি এমনভাবে অপেক্ষা করে আছে, তখন সব কষ্ট দূর হয়ে যায়। মারিয়া রাফির কপালে চুমু খেয়ে বলে, মা, আমি সব সময় এভাবেই তোমার জন্য অপেক্ষা করবো রাফি, সারা জীবন। এই গভীর রোম্যান্টিক এবং যত্নশীল মুহূর্তটির তাদের পরের পরিকল্পনার জন্য একটি সুন্দর প্রেক্ষাপট তৈরি করে দিল। কিছুক্ষণ পর রাফি আর অফিসের কাজ নিয়ে ল্যাপটপে ব্যস্ত, আর মারিয়া সেই বিছানায় বসে একটা নোটপ্যাড আর পেন্সিল নিয়ে খুব গভীরভাবে কিছু একটা আঁকিবুকি করছে। দেখে মনে হচ্ছে সে যেন কোনো জটিল আর্কিটেকচার প্ল্যান ডিজাইন করছে। কি ব্যাপার, আমার আর্কিটেক্টের চাকরিটা কি তুমি নিয়ে নেওয়ার পরিকল্পনা করছো নাকি? এত মনোযোগ দিয়ে কিসের নকশা বানাচ্ছ? চুপ, ডিস্টার্ব করবে না। আমি খুব জরুরি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এর উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। ও তাই? কেমন প্রজেক্ট শুনে? দেশের জন্য মেট্রো রেলের নতুন রুট ডিজাইন করছো নাকি? এর চেয়েও অনেক বড় প্রজেক্ট। মারিয়ার এই গম্ভীর ভাব দেখে রাফিও তার কাজ থামিয়ে দিল। কি হয়েছে মারিয়া, সব ঠিক আছে তো? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, বরং আমি একটা সমস্যার সমাধান খুঁজে বের করেছি। মারিয়া বিছানা থেকে নেমে রাফির সামনে এসে দাঁড়ালো, তার হাতে সেই নোটপ্যাড। শোনো রাফি, আমি আমাদের জীবনের নতুন একটা প্রজেক্টের ডিজাইন করেছি। অনেক ভেবে চিন্তে সব দিক বিবেচনা করে এই ফাইনাল ড্রয়িংটা বানিয়েছি। আমাদের জীবনের প্রজেক্ট? কিসের প্রজেক্ট? প্রজেক্টের নাম প্রজেক্ট জুনিয়র। প্রজেক্ট জুনিয়র? এটা আবার কি? তোমার অফিসে নতুন কোনো ইন্টার্ন জয়েন করেছে নাকি? আমার অফিসে না, আমাদের সংসারে। সংসারে? কে? হ্যাঁ, আমার কপাল, আমি বিয়ে করেছি একটা আর্কিটেক্টকে নাকি একটা টিউবলাইটকে। আরে গাধা, জুনিয়র মানে রাফি জুনিয়র মানে আমাদের বেবি। বাচ্চা শব্দটা শোনার সাথে সাথেই রাফির হাত থেকে ল্যাপটপের মাউসটা পড়ে গেল। সে হাঁ করে অবিশ্বাস্য চোখে মারিয়ার দিকে তাকিয়ে রইল। তার গাল দুটো কান দুটো মুহূর্তের মধ্যেই টকটকে লাল হয়ে গেল। বাচ্চা মানে তুমি, আমি, আমরা? হ্যাঁ, তুমি, আমি আর আমরা। আর কতদিন দুজন মিলে থাকবো? এখন তো সংসারে একজন নতুন সদস্য আনার সময় হয়েছে, তাই না? নাকি তোমার এখনো ভয় করে? না না, করবে কেন? ভয় করবে কেন? আমি তো শুধু একটু অবাক হয়েছি, মানে এত তাড়াতাড়ি। তাড়াতাড়ি? বিয়ে তো প্রায় 11 মাস হয়ে গেল আর তুমি বলছো তাড়াতাড়ি? শোনো, আমি সব প্ল্যান করে ফেলেছি। মারিয়া তার নোটপ্যাডটা খুলে রাফির সামনে ধরলো। এই দেখো, এটা হলো প্রজেক্ট জুনিয়রের টাইমলাইন। আগামী 3 মাসের মধ্যে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করব, তারপর 9 মাস কনস্ট্রাকশন পিরিয়ড, ডেলিভারি সম্ভাব্য ডেট এই তো আগামী বছরের শেষে। ডিজাইনটা কেমন হয়েছে বলো? রাফি লজ্জায় উত্তেজনায় আনন্দে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু মারিয়ার মুখের দিকে তাকিয়েছিল। সেই রাত থেকেই শুরু হলো রাফির জীবনের এক নতুন আরও ভয়ঙ্কর টর্চার এর অধ্যায়। বলেছিলাম না আজকের শাস্তিটা অন্যরকম হবে।
তাও সেটা পারফরমেন্স দিয়ে। এখন চলো ফাউন্ডেশনের কাজ শুরু করি। তারপর আর কি শুরু হলো 2-3 ঘন্টা ফাউন্ডেশনের কাজ। পরদিন সকালে মারিয়া ঘুমন্ত রাফির কানের কাছে এসে বলে, এই ওঠো, সকাল 7টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? আজ তো শুক্রবার মারিয়া, প্লিজ একটু ঘুমোতে দাও। মারিয়া রাফির গা থেকে কম্বলটা টেনে ফেলে দিয়ে বলে, কোনো ঘুমানো চলবে না, ওঠো, জগিংয়ে যেতে হবে। জগিং? আমি কেন? প্রজেক্ট জুনিয়রের জন্য। ভালো বাবা হতে হলে আগে তো শরীরটাকে ফিট বানাতে হবে নাকি? তোমার তো দেখি এক্ষুনি ভুঁড়ি বেড়ে যাচ্ছে। চলো চলো, ওঠো ওঠো। মারিয়া প্রায় টেনে হিচড়ে রাফিকে বিছানা থেকে নামালো। এরপর রাফি বাধ্য হয়ে 2 ঘন্টা জগিং করে এসে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে। মারিয়া, আজ পরোটা ভাজনি? মারিয়া একটা ফলের প্লেট রাফির সামনে এগিয়ে দিয়ে বলে, আজ থেকে তোমার জন্য সব পরোটা, তেল চর্বি সব বন্ধ। এখন থেকে তুমি শুধু খাবে স্বাস্থ্যকর খাবার, ফল, সবজি, জুস, বুঝলে? কেন? আমি কি দোষ করেছে? তুমি কোনো দোষ করনি। আমি আমার প্রজেক্টের র ম্যাটেরিয়ালস এর কোয়ালিটির সাথে কোনো আপোষ করতে রাজি নই। ভালো বাবা হতে হলে আগে ফিট হতে হবে, কোনো ছাড় নেই। মারিয়ার এই নতুন হেলথ ক্যাম্পেইনে রাফির জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। কিছুক্ষণ পর তার বন্ধুদের কাছে ফোনে বলে, আমার মনে হচ্ছে প্রজেক্ট জুনিয়র আসার আগেই সিনিয়র রাফির জানাজা পড়তে হবে। ভাই বাঁচা, ও তো আমাকে একবারে আর্মি ট্রেনিংয়ের উপর রেখে দিয়েছে। সকালে দৌড়, দুপুরে ঘাস পাতা, রাতেও একই। কিন্তু এইসব খুনসুটি, এইসব মিষ্টি অত্যাচারের হারলে রাফি আর মারিয়া দুজনই মন ছিল এক নতুন স্বপ্ন, এক নতুন জীবনের স্বপ্ন, যা তাদের ভালোবাসার গল্পটাকে আরও পরিপূর্ণ করে তুলবে। প্রজেক্ট জুনিয়র এর ঘোষণার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। রাফির জীবনটা এখন মিলিটারি একাডেমির মতো চলছে, কিন্তু সে এই শাসনে এখন আর বিরক্ত হয় না, বরং উপভোগ করে। কারণ সে জানে এই শাসনের আড়ালেই লুকিয়ে আছে মারিয়ার অফুরন্ত ভালোবাসা আর তাদের দুজনের বোনা এক নতুন স্বপ্ন। এক ছুটির দিনের দুপুর, রাফি মারিয়ার বেডরুমে। রাফি তার স্কেচবুকে কী যেন আঁকছিল, আর মারিয়া সে তাদের ঘরের ছোট ব্যালকনিটার দোলনায় চুপচাপ বসেছিল। তার কোলে একটা বই খোলা, কিন্তু তার দৃষ্টি শূন্য। কি গো ম্যাডাম, আপনার আজকে ট্রেনিং সেশন কি বন্ধ? আমাকে তো সকালে জাগিয়েও দিলেন না। মারিয়া কোনো উত্তর দিল না, সে যেন রাফির কথা শুনতেই পায়নি। মারিয়া, কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোমার? রাফি মারিয়ার পাশে এসে বসলো। সে দেখলো মারিয়ার চোখ দুটো ছলছল করছে। কি হচ্ছে মারিয়া, কাঁদছো কেন? আমি কিছু করেছি? না না, কিছু হয়নি। চোখে চোখে কি যেন একটা পড়লো। মিথ্যা কথা। তুমি যখন মিথ্যা বলো তখন তোমার নাকের ডগাটা লাল হয়ে যায়। আমি এখন তোমার সব চালাকি ধরে ফেলেছি। রাফি আলতো করে মারিয়ার হাতটা ধরলো। বলো কি হয়েছে? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন চুপচাপ থাকো। তোমার সেই দুষ্টুমি ভরা হাসিটা কোথায় গেল? জানি না রাফি, আমার আমার ভয় করছে খুব। ভয়? কিসের ভয়? এই যে প্রজেক্ট জুনিয়র, এই সব কিছুর জন্যে। মানে তুমি তো প্রজেক্টের চিফ আর্কিটেক্ট, আর তুমি এখন ভয় পাচ্ছ? আমি আমি কি পারবো রাফি? আমি কি একজন ভালো মা হতে পারবো? মারিয়ার এই অপ্রত্যাশিত প্রশ্নে রাফি স্তব্ধ হয়ে গেল। দেখো, আমি তো সারা জীবন নিজের ইচ্ছে মতোই চলেছি, রাগ করেছি, জেদ করেছি, শাসন করেছি, কিন্তু একটা সন্তানের দায়িত্ব, একজন মা হওয়ার দায়িত্ব, এটা তো অনেক বড়। আমি যদি ওকে ঠিক মতো মানুষ করতে না পারি, আমি যদি তোমার মতো শান্ত একটা ভালো মানুষ ওকে উপহার দিতে না পারি, যদি ও আমার মতো রাগী জেদি হয়। যে মারিয়াকে রাফি এতদিন ধরে একজন শক্তিশালী আত্মবিশ্বাসী নারী হিসেবে দেখে এসেছে, আজ তারই দুর্বল ভীতু রূপ দেখেই রাফির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাফি এবার আর কোনো দুষ্টুমি করল না। সে খুব ম্যাচিওরভাবে ভালোবাসার সাথে মারিয়াকে নিজের দিকে ফেরালো। মারিয়ার 2 গালে হাত রেখে বলে, আমার দিকে তাকাও মারিয়া। মারিয়া তার জল ভরা চোখে রাফির দিকে তাকালো। ভয় পাচ্ছ কেন? কে বলেছে তোমাকে একাই দায়িত্ব নিতে হবে? আমি আছি না তোমার সাথে। কিন্তু কিন্তু আমি কোনো কিন্তু না। শোনো, তুমি তো শুধু মা হবে না, তুমি হবে পৃথিবীর বেস্ট মা। জানো কেন? মারিয়া প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। কারণ মা হওয়ার জন্য পিএইচডি ডিগ্রির দরকার হয় না মারিয়া। দরকার হয় একটা বিশাল বড় মনের, যা তোমার আছে। দরকার হয় ভালোবাসার, যা দিয়ে তুমি এই সংসারটাকে ভরিয়ে রেখেছ। আর দরকার হয় শাসনের, যেটা তোমার সবচেয়ে ভালো আর কেউই করতে পারে না। রাফির এই কথায় মারিয়ার কান্নারত মুখেও হাসি ফুটে উঠল। একজন মাকে জানো,
মা হলো এমন একজন যে নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। মা হলো এমন একজন যার বকুনের আড়ালো দোয়া লুকিয়ে থাকে। মা হলো এমন একটা ছাদ যার নিচে আশ্রয় নিলে পৃথিবীর কোনো ঝড়ই আর ভয় দেখাতে পারে না। আর তুমি তুমি তো সব কিছু। তুমি ভালোবাসতে জানো, শাসন করতে জানো, তুমি কেয়ার করতে জানো, আবার অধিকার খাটাতেও জানো। আমাদের সন্তানের চেয়ে বেশি আর কী লাগবে বলো? সে তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান হবে যে তোমার মতো একজন মা পাবে। রাফির এই ভরসায়, তার চোখের এই গভীর বিশ্বাসে মারিয়ার সব ভয়, সব দ্বিধা যেন ধুয়ে মুছে গেল। সে কান্নায় ভেঙে পড়ে রাফিকে জড়িয়ে ধরল। আমি আমি তোমায় খুব ভালোবাসি রাফি, খুব। আমি তোমাকে ভালোবাসি আমার ভয় কাতরে বউ। তারা দুজনেই কিছুক্ষণ একে অপরের বাহু ধরে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর মারিয়া চোখ খুলল। তার মুখে আবার ফিরে এলো সেই পুরনো দুষ্টুমি ভরা হাসি। রাফির কানটা আলতো করে মলে দিয়ে বলে, আচ্ছা পণ্ডিত সাহেব, মায়েদের নিয়ে তো অনেক জ্ঞান দিলেন, কিন্তু বাবাদের দায়িত্ব কি সেটা কি জানো? কি? বাবাদের প্রথম দায়িত্ব হলো হবু মায়ের সব কথা শোনা এবং তার সব ইচ্ছে পূরণ করা। ও তাই? তা আমাদের বাচ্চার হবু মায়ের এখন কি ইচ্ছে হচ্ছে শুনি? আমার এখন টক ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছে, সাথে একটা আইসক্রিম এনে দেবে না? এই ভর দুপুর আমি ফুচকা কোথায় পাবো? আমি জানি না, তুমি এনে দেবে এক্ষুনি, নইলে কিন্তু প্রজেক্ট জুনিয়রের কাজ আজ থেকে বন্ধ। মারিয়ার এই মিষ্টি হুমকিতে রাফি হেসে ফেলল। আচ্ছা বাবা, যাচ্ছে। আমার চিফ আর্কিটেক্টের হুকুম তো আর অমান্য করা যায় না। রাফি উঠে দাঁড়ালো। মারিয়া পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। শোনো। বলো। ধন্যবাদ। রাফি আর কিছুই বলল না। সে শুধু মারিয়ার হাতটা ধরে তাকে আলতো করে একটু চুমু খায়। তারা একে অপরের হাত ধরে একরাশ স্বপ্ন চোখে নিয়ে তাদের জীবনের সবচেয়ে সুন্দর প্রজেক্টের পথে নতুন ভয়হীন যাত্রা শুরু করলো। অবশেষে সুখবরের সকাল এলো। আলো আধারি বেডরুম। কয়েক মাস পর এক ভোরের আলো তখনও ফোটেনি। রাফি গভীর ঘুমেই আচ্ছন্ন। তার পাশে শুয়ে থাকা মারিয়ার চোখে ঘুম নেই। সে উত্তেজনায় অপেক্ষায় ছটফট করছে। সে নিঃশব্দে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। ফিরে আসার পর তার হাতে ছিল ছোট্ট একটা জিনিস। হে আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূরণ করো। আজ ওর জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। সে রাফির পাশে এসে বসলো। তারপর তার সেই পুরনো দুষ্টুমি ভরা ভঙ্গিতে রাফির কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল, এই আর্কিটেক্ট, ওঠো, ভূমিকম্প হচ্ছে। হতে দাও। আমার ডিজাইন করা বাড়িতে ভূমিকম্প কিছুই করতে পারবে না। মারিয়ার এবার রাফির কানটা আলতো করে মলে দিয়ে বলল, ওঠো বলছি, তোমার বাড়িতে নয়, আমার পেটের ভেতর ভূমিকম্প হচ্ছে, ওঠো তাড়াতাড়ি। রাফি ধরপড়িয়ে উঠে বসলো। কি হয়েছে? পেট ব্যথা করছে? ডাক্তার ডাকবো? আমার ডাক্তার তো আমার সামনেই বসে আছে, আগে চোখটা তো খোলো ভালো করে। রাফির চোখ কুচলে ভালো করে তাকালো। সে দেখলো মারিয়ার হাতে সুন্দর করে র্যাপিং পেপারে মোড়ানো একটা ছোট্ট বক্স। এটা কি? হ্যাপি বার্থডে আমার জুনিয়র জামাই। ও, আজ তো আমার জন্মদিন। আমি তো ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ মারিয়া। কিন্তু এত সকালে? আমার জামাইয়ের জন্মদিনের প্রথম উইশটা তো আমিই করবো, তাই না? খোলো, দেখো ভেতরে কি আছে। রাফি উত্তেজনায় দ্রুত র্যাপিং পেপারটা ছিল। ভিতরে একটা সুন্দর জুয়েলারির বক্স। কি ব্যাপার, আমার জন্য কানের দুল কিনেছো নাকি? আরে খোলোই না। রাফি বক্সটা খুললো, কিন্তু ভিতরে কোনো গহনা নেই। আছে ছোট্ট একটা সাদা রঙের প্লাস্টিকের কিট। এটা তো প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা দিয়ে আমি কি করব? আরে গাধা, ভালো করে দেখো, কিটের উপর দাগগুলো দেখো। রাফি কিটটা চোখের আরো কাছে নিয়ে এলো। আবছা আলো সে দেখলো কিটের ওপর দুটো স্পষ্ট গোলাপি দাগ। 1, 2। রাফির পৃথিবীটা যেন মুহূর্তের জন্য থেমে গেল। মারিয়া, এই দুটো দাগের মানে কি? আমাদের প্রজেক্ট জুনিয়রের ফাউন্ডেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে মিস্টার আর্কিটেক্ট। রাফি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আনন্দ, বিস্ময়, উত্তেজনা সব অনুভূতি মিলেমিশে তার বাক রুদ্ধ করে দিয়েছে। তারপর হঠাৎ করেই সে এক অস্পষ্ট চিৎকার করে উঠল। ইয়াহু! সেই মারিয়াকে চাপটে ধরে কোলে তুলে নিয়ে ঘরের মধ্যেই ঘুরতে শুরু করলো। আরে আরে, আস্তে, পড়ে যাবো তো, আর আমাদের জুনিয়রটাও ভয় পেয়ে যাবে। রাফি মারিয়াকে নামিয়ে তার পেটের উপর কান রেখে বলে, কি ভয় পাচ্ছে আমার জুনিয়র? ভয় পাবে না বাবা, আমি তো আছি। রাফি মারিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এটা আমার জীবনের সেরা জন্মদিনের উপহার মারিয়া।
ছেঁড়া। আমি তো বলেছিলামই তুমি পাশ করে পুরস্কারটা স্পেশাল হবে। তাদের ভালোবাসাটা আজ এক নতুন জীবনের আগমনের মাধ্যমে পূর্ণতা পেতে চলেছে। আরও কয়েক মাস পর রাত প্রায় 2টো। রাফি তার নতুন প্রজেক্টের কাজ শেষ করে ঘরে ঢুকলো। সে দেখলো মারিয়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার বেবি বামটা একটু বেশি স্পষ্ট। সে মারিয়ার পাশে শুয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, কি গো, এখনো ঘুমাওনি? ঘুম তো আসছে না। কেন, শরীর খারাপ লাগছে? না, তোমার ছেলে পেটের ভেতর ফুটবল খেলছে। এখনো এত রাতে? মনে হচ্ছে বাবার মতো আর্কিটেক্ট না হয়ে ফুটবলার হবে। হোক, আমার ছেলে যা হতে চায় তাই হবে। রাফি হেসে ফেলল। সে মারিয়ার পেটের উপর আলতো করে হাত রাখলো। সেও অনুভব করতে পারছিল ভিতরে ছোট্ট মানুষটার নড়াচড়া। রাফি মারিয়ার পেটের উপর কান পাতল। এই জুনিয়র, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। তোমার মাকে আর জ্বালাতন করো না। সেই মারিয়ার কপালে একটা চুমু খেলো। চিন্তা করো না, আমি তো আছি। জানি তুমি আছো বলেই তো আমার কোনো ভয় নেই। আচ্ছা, একটা কথা বলবো? বলো। এখনই কি তুমি আমাকে তোমার জুনিয়র ভাবো? অবশ্যই, তুমি তো আমার সারা জীবনের জুনিয়র। আর এখন তো তোমারও একজন জুনিয়র আসতে চলেছে। তার মানে এখন থেকে তোমাদের দুজনের শাসন খেতে হবে আমাকে? একদম, আমরা মা ছেলে মিলে তোমার উপর র্যাগিং করব। রাফি আর মারিয়া দুজনেই হেসে উঠল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। তাদের আগমন সন্তানকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। ভার্সিটির সেই বড় আপু আর লাজুক জুনিয়র, এই দুষ্টুমি, খুনসুটি আর ভালোবাসায় ভরা গল্পটা এভাবেই এক নতুন জীবনের আগমনে মিষ্টি অপেক্ষায় এক মধুর এবং পরিপূর্ণ সমাপ্তি পেল।